নমস্কার, শুভ সন্ধ্যা। টিভি9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। সময় এখন বাংলা যা ভাবে নিয়ে আলোচনা করার। দেখুন, স্কুল কলেজ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে, আমরা সকলেই তা জানি। আগামীর পথ দেখায়, তাই শিক্ষাক্ষেত্রকে আরো উন্নত করাই তো সকলের লক্ষ্য হওয়া উচিত, তাই না? কিন্তু আমাদের রাজ্যের ছবিটা কি তাই বলে? আমাদের রাজ্যে সেটা কি হচ্ছে? যা পরিস্থিতি, তাতে শিক্ষাকে কেন্দ্র করে কুস্তিটাই বেশি হচ্ছে না? আপনারা কি বলেন? রাজ্যপাল সংঘাত চলছেই, প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রে। একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চরমে রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ বোসের। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে হিংসা, দুর্নীতি সহ একাধিক অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। এক কথায় শিক্ষামহলে বেনজির সংঘাত। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সভা করে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘটনাচক্রের সেই সভার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দেকে অপসারণ করেন রাজ্যপাল। পাল্টা তাকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় শিক্ষা দফতর। এরপরই বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ রাজ্যপালের। ব্রাত্যর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বোসের। রাজ্যপালের এহেন আবেদনকে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী বলেছিলেন, এই নির্বাচনী বিধিভঙ্গ করেছে কিনা সেটা ঠিক করবেন ইলেকশন কমিশন, এবং সেটা অভিযোগ আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা কোনো অভিযোগ আনছেন না, অভিযোগ আনছেন রাজ্যপাল। এটা এখানে প্রথমত ওনারা রাজনৈতিক রং দেখালেন। মন্ত্রী রাখা হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষমতা যাদের রয়েছে ইলেকশন কমিশন, তারাই কম্পিটেন্ট অথরিটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। রাজ্যপালও সেখানে নাক গলাতে পারেন না। রাজ্যপাল কি কোনো মন্ত্রীকে বরখাস্তের সুপারিশ করতে পারেন? সাংবিধানিক বিশেষজ্ঞরা কি বলছে? রাজ্যপাল নিজের ইচ্ছায় একজন মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন না। এইভাবে রাজ্যপালের সুপারিশের এখানে কোনো জায়গা নেই, সংবিধানে কোনো জায়গা নেই। সুপারিশটা আসবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। শিক্ষামন্ত্রীকে রাজ্যপালের অপসারণ সুপারিশে জলঘোলা থামার আগেই শুক্রবার বোসের ফের নির্দেশ। বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি, হিংসার অভিযোগ, একই সঙ্গে ক্যাম্পাসকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ। এই নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে এক সদস্যের তদন্ত কমিটি। সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে কমিটি। রাজভবনের তদন্ত নির্দেশে শিক্ষামন্ত্রীর পাল্টা কটাক্ষ। বোসের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ইন্টারেস্টিং। সোশ্যাল মিডিয়ায় সরকার চলে না, তদন্তের নির্দেশনামা সরকারের কাছে পাঠানো উচিত। রাজ্যপালের যে ক্ষমতা আছে, আচার্যের কি তা আছে? চূড়ান্ত বিভ্রান্তি। Parameters of the Constitution, Governor sending to the competent authorities the strong request by Vice Chancellors, professors, parents, students and lawyers to remove this minister. That is my duty, because as Governor, I received these complaints in the Lok Sabha portal. আমি প্রথম মাননীয় রাজ্যপালের সঙ্গে সম্পূর্ণ সহমত হচ্ছি। ক্যাটেগর উপাচার্য বসিয়েছেন, তাদের জন্য ইউনিভার্সিটিতে এরকম গন্ডগোল হচ্ছে। রাজ্যপাল যেটা বলছেন, রাজ্যপাল যেটা স্বীকার করছেন যে তার চ্যান্সেলরের সৃষ্ট কেয়ারটেকার উপাচার্যরা সেই বিচার বিভাগীয় তদন্ত ওই উপাচার্যদের বিরুদ্ধে করা উচিত, সেটা আমরা স্বাগত জানাচ্ছি। জেনে হোক বা না জেনে, ভোটের আগে বিরোধীদের সামনে ইস্যু তুলে ধরার জন্য রাজ্যপাল এই কাজ করছেন। রাজ্যপাল সংঘাতে কংগ্রেস সিপিএম বলছে, সবসময় রাজভবন নবান্নর মধ্যে ব্যাপক কুস্তি, ভোট আসলে আরো বেশি হয়, তারপর সব একটা হয়ে যায়। এরা সব রসুনের কুয়ার মতো, পেছনে সব এক জায়গায় বাধা আছে আরএসএস এর। রাজ্যপাল হোক আর শিক্ষামন্ত্রী হোক, বিজেপি সরকারের সরাসরি প্রতিনিধি হয়ে গেলে তো মুশকিল। এটা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে না। তাই সরব তৃণমূল, নিশানায় রাজ্যপাল ও বিজেপি। পাল্টা পদ্ম শিবিরের কটাক্ষ। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ আ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলায় পড়লে আপনারা এই হাতে পায়ে ধরবেন। শিক্ষা নিয়ে সারা বছর রাজ্যপাল সংঘাত চলছেই, আর তার ফল ভুগছে সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের কথা কে ভাবছে? সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি9 বাংলা। এই প্রতিবেদন থেকে অ্যাটলিস্ট আপনাদের কাছে ছবিটা স্পষ্ট হয়ে গেল। যেই কথা আমরা বারবার বলি, যে শব্দবন্ধ আমাদের বারবার বলতে হয়, রাজ্যপাল সংঘাত, এবার সেটা কোন পর্যায়ে পৌঁছেছে।
আমরা এই নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এক এক করে ইন্ট্রোডিউস করাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম মুখপাত্র সপ্তর্ষি দেব, স্বাগত আপনাকে। সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র চিকিৎসক কৌশিক বিশ্বাস, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুদীপ্ত গুহ, সুদীপ্তবাবু স্বাগত আপনাকেও। সঙ্গে রয়েছেন অ্যানালিস্ট ঝন্টু বড়াই, ঝন্টুবাবু আপনাকেও স্বাগত। আমি সুদীপ্তবাবুর কাছে শুরুতে যাই। সাংবিধানিক এখতিয়ার শাসক দলের তরফ থেকে মনে করানো হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে মনে করানো হচ্ছে, কিন্তু সত্যিই কি রাজ্যপাল যা করলেন, যা করছেন সেটা সাংবিধানিক এখতিয়ারভুক্ত? রাজ্যপাল তা করতে পারেন? আমি একদম সাধারণভাবে দর্শকদের জন্য এই প্রশ্ন আমি তো রাজ্যপালের রিপ্রেজেন্টেটিভ নই, রাজ্যপাল কি করেছেন তার কোনো দায় আমার নেই, কিন্তু একটা ঘটনা সবাইকে মানতে হবে যে বলছি সংঘাত নিয়ে আলোচনা করছি, আমি উত্তর দিচ্ছি সেটা না না সেটা আমি ওনাকে ডিফেন্ড করবো না, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে একদম সর্বনাশ হয়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহই থাকা উচিত না। আজ থেকে 10 বছর আগে ব্রাত্য বসু বলেছিলেন যে আমি কলেজে ভর্তি করব থ্রু অনলাইন, সঙ্গে সঙ্গে ওনার মন্ত্রিত্ব পদ চলে যায়, তারপর শোনা যায় 70,000-80,000 টাকা দিয়ে অনার্সে ভর্তি করতে হতো। কয়েক বছর পর দেখা যাচ্ছে অনার্সে কেউ ভর্তি হচ্ছে না। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোনো কম্পিটিটিভ এক্সামে চান্স পায় না। পশ্চিমবঙ্গে মাধ্যমিকে দেখা যাচ্ছে 10 লাখ থেকে 6 লাখ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সর্বনাশ হয়ে গেছে, এটা নিয়ে মানে কোনো সন্দেহই থাকা উচিত না। এবং আমি বলছি এইরকম একটা অবস্থায় রাজ্যপাল যদি মনে করেন যে, এবং রাজ্যপাল মনে করেন না, আমরা প্রত্যেকে মনে করি যে পুরো দুর্নীতিতে ভরে গেছে, মানে পুলিশ বা অন্যান্য দপ্তরে অত দুর্নীতি নেই যতটা দুর্নীতি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে আছে, ফলে তদন্ত হওয়াটা উচিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যপাল সত্তা আর আচার্য সত্তা গুলিয়ে যাচ্ছে। দেখুন, রাজ্যপাল সঠিক করছেন না বেঠিক করছেন সেটা অন্য ব্যাপার, সংবিধান মেনে চলছেন না না চলছেন অন্য ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে একেবারে সর্বনাশ হয়ে গেছে এটা নিয়ে কারোর মধ্যে কোনো রকম দ্বন্দ্ব থাকা উচিত না। না কোনো কম্পিটিটিভ এক্সাম, না আপনি দেখবেন বিদেশে যাওয়া, রিসার্চ করা, আপনি মানে সব ব্যাপারে মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে। আচ্ছা ডক্টর বিশ্বাস, রাজ্যপালের সঙ্গে রাজ্যের এই সংঘাত এরা নতুন কিছু নয়, আমরা নানা অ্যাঙ্গেল এর আগে দেখেছি, কিন্তু এবার যেখান থেকে ঘটনার সূত্রপাত সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজ্যপাল অভিযোগ করছেন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। আপনি বলুন তো, সত্যি কি আদর্শ আচরণবিধি মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন হয়নি? দেখুন, 30শে মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ব্রাত্যদা একটি ওয়েব কুপার সভায় সভাপতিত্ব করেছিলেন। রাজ্যপাল নিজেকে কত বড় হাস্যকর জায়গায় নিয়ে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, উনি যদি মনে করেন বা বলেন যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তাহলে আপনারা আমাদের বলুন যে সেই জায়গাটা দেখার দায়িত্ব কার, নির্বাচন কমিশনের না রাজ্যপালের? এটা আমাদের প্রথম প্রশ্ন। আদর্শ আচরণবিধি মডেল কোড অফ কন্ডাক্ট যদি ভাঙা হয়ে গিয়ে থাকে, তাহলে বিরোধী দলগুলো স্পেসিফিক্যালি বিজেপি সেটা নিয়ে কোনো প্রতিবাদ তো করেনি। এবং দাঁড়ান একটু বলুন, প্রথম কথা হচ্ছে আমরা একটা একেবারেই ভাঙা হয়নি, একদম ভাঙা হয়েছে, এটা করতে পারেন না। প্রথম কথা হচ্ছে আমরা এখানে একটা সিভিলাইজড ডিবেট এক্সপেক্ট করব। আচ্ছা বলুন বলুন। এক্স্যাক্টলি, আমাদের একেবারে অনুষ্ঠান সেই রকমই গঠনমূলক আলোচনা। আমি সকলকে শুরুতেই আরেকবার মনে করিয়ে দিই, হ্যাঁ কেউ যেন না বলেন। প্রথম কথা হচ্ছে কোন রকম ভাবে আদর্শ আচরণবিধি ভাঙা হয়নি। রাজ্যপাল বিজেপির মুখপত্রের মতন কাজ করছেন, উনি নিজেকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছেন। উনি ব্রাত্যদাকে সরানোর সুপারিশ করেছেন। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো মন্ত্রীকে সরাতে বা নিযুক্ত করতে একমাত্র মুখ্যমন্ত্রী পারেন। আমরা বলবো যে রাজ্যপালের এইটুকুন জ্ঞান নেই, অবিলম্বে কেন্দ্রের উচিত তাকে প্রত্যাহার করে নেওয়া। উনি নিজেকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন। যার আরও একটা বড় উদাহরণ হলো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে উনি আর অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে পারবেন না। ফলে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, রাজ্যপাল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গের এই বিশ্ববিদ্যালয়গুলোতে একটা চূড়ান্ত অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা অরাজকতার কথা যেরকম ভাবে তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে, আবার তৃণমূল বলছে যে রাজ্যপাল তিনি বিজেপির তল্পি বাহকতা করছেন। আসলে এই টাসলটার মধ্যে পড়ে আমার দীর্ঘদিন ধরে যা মনে হয় যে রাজ্যের শিক্ষাক্ষেত্র, শিক্ষার মান সেটা ভুলুণ্ঠিত হচ্ছে। দেখুন, আমার এই বিষয়ে যেটা কথা, যে পশ্চিমবাংলার শিক্ষার মান এবং শিক্ষা দপ্তরকে ঘিরে যা দুর্নীতি হয়েছে সেটার দায় তৃণমূলকে নিতেই হবে। এটা যেরকম ঠিক একইভাবে আমি আসবার আগে এটা নিয়ে একটু দেখলাম যে রাজ্যপাল কি জুডিশিয়াল এনকোয়ারি করতে পারেন, করতে পারেন, কিন্তু আবার এটাও ঠিক সংবিধান বলছে যে রাজ্যপাল উইল অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। আমি না, সংবিধান বলছে। সুতরাং
রাজ্যপাল যদি এমন একটা কিছু করেন যেটা স্টেট গভর্নমেন্টের অ্যাডভাইসের বাইরে, সেটা কতটা সংবিধানকে রক্ষা করছে সেটা বলা যায় না। কিন্তু এইটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের এই জামানায় শিক্ষাক্ষেত্রটা একেবারেই দুর্নীতিতে ভরে গেছে। আর দ্বিতীয় যে কথাটা, মডেল কোড অফ কন্ডাক্টটা লঙ্ঘিত হয়েছে কিনা এটা তো আমাদের কারোর বলার নেই। মাথার উপরে ইলেকশন কমিশন রয়েছে, তারা বলবে যে মডেল কোড অফ কন্ডাক্টটা লঙ্ঘিত হয়েছে কি হয়নি। এইটা নিয়ে রাজনীতি করা বা এইটা নিয়ে অধিক আলোচনা করা সত্যি আপনার কি মনে হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন বা এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে কেন? এই জন্যই হচ্ছে কারণ তৃণমূল আর বিজেপি এইটা মনে করে যে আসল যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোর থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এইরকম কোনোদিনও রাজ্যপাল কোনোদিনও নীতিশ অধিকারীর ব্যাপারে কিছু বললেন, নিশীথ অধিকারীর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন, নিশীথ প্রামাণিকের ব্যাপারে বললেন, চা বাগান নিয়ে না বলে নিশীথ প্রামাণিকের ব্যাপারে বলছেন, এরকম নানান হচ্ছে। সুতরাং আমরা আপনার ব্যাখ্যা হচ্ছে পুরোটাই হচ্ছে নজর ঘোরানোর কৌশল। আমি তৃণমূল বিজেপি দুজনের কাছ থেকে ব্যাখ্যা নেবো, কিন্তু তার আগে অ্যানালিস্ট কি বিশ্লেষণ করবে? আমি প্রথমে বলি, দেখো 153 ধারা অনুযায়ী রাজ্যপাল হচ্ছে স্টেট অফ দ্য হেড, এটা পরিষ্কার জায়গা, কিন্তু হেড অফ দ্য স্টেট এবং 164তে আবার স্পষ্ট বলা হচ্ছে তিনি কিন্তু পরামর্শ দিতে পারেন, কিন্তু ক্যাবিনেটের মিনিস্টারকে সরানো হবে কি না হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে মুখ্যমন্ত্রীর উপরে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রীর উপরে। ফলে এই যে উনি যে রিমুভাল করেছেন, ওখানে কিন্তু চিঠিটার মধ্যে লেখা আছে আক্স, এই টার্মটা ইউজ করেছেন, অর্থাৎ তিনি কিন্তু সুপারিশনামা দিয়েছেন, ডিরেক্ট অর্ডার দেন। দ্বিতীয়, সত্যি কথা বলতে গিয়ে তৃণমূল, আমি একটু জানতে চাই ছোট ছোট করে সুপারিশ তিনি করতে পারেন? হ্যাঁ, সুপারিশ করেছেন, মানা না মানা তো ক্যাবিনেটের প্রশ্ন। তিনি তো আলংকারিক পোস্ট, তিনি ক্যাবিনেটের মাথায় বসে আছেন, তিনি কিন্তু বুঝতে হবে তিনি কিন্তু আলংকারিক পোস্ট, তাকে একটা অসম্ভব ক্ষমতা দেওয়া আছে, কিন্তু তারপরেও বলছে ক্যাবিনেটকে এড়িয়ে কিন্তু তিনি যেতে পারবেন না। 74 নম্বর যখন ইয়েটা হলো 42তম সংশোধনীতে পরিষ্কারভাবে তার হাত পা বাঁধা। কিন্তু আপনাকে প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের ক্ষমতাটা তো শুধুমাত্র সাংবিধানিক নয়, এটা নৈতিকতারও। তুমি খেয়াল করো যে ভারতবর্ষে, আমি ইতিহাস ঘাটছিলাম, ভারতবর্ষে এমন কোনো স্টেট নেই স্বাধীনতার পরে যে ক্যাবিনেটের একজন মিনিস্টারের প্রতি অনাস্থা, ক্যাবিনেটের মাথায় বসে থাকা রাজ্যপাল সাংবিধানিক প্রধান অনাস্থা এনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে, এবং সেখানে সেই ক্যাবিনেট মিনিস্টার একজন শিক্ষামন্ত্রী, কালচারাল মক্কা, সংস্কৃতির মক্কা, বাংলার শিক্ষামন্ত্রী, অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তার বাবা ছিলেন বামপন্থী, তিনি লাফাবল দিচ্ছেন। ইভেন গতকালের ঘটনার আগে, গত পরশু দিন তিনি মাননীয় শিক্ষামন্ত্রী যে টুইটটা করেছে, সেই টুইটটা এত অশ্লীল যে বিভিন্ন চ্যানেলগুলো, মিডিয়া, প্রিন্ট মিডিয়ার এক সাংবাদিক আমার বন্ধু, সে বলছে পুরোটা লিখতে পারছি না। অর্থাৎ নীতি নৈতিকতার প্রশ্নেও কিন্তু এই জায়গায় গিয়ে খেলো, এমন একটা নজিরবিহীন অবস্থা তৈরি করেছে যে এই মুহূর্তে ক্যাবিনেটের তিনি প্রধান, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটার জরুরি ভিত্তিতে এটার করে ইন্টারভেনশন করুক, কারণ এটা বাংলার ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে। রুমেলা ক্ষতিগ্রস্ত করছে এই ধরনের সংঘাত নজিরবিহীন। রাজ্যপালের কি এখতিয়ার না এখতিয়ারের চাইতে বড় প্রশ্ন হচ্ছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটি দলীয় কনফারেন্স হয়েছে, এমসিসি ভায়োলেট হয়েছে, এবং তারপরেও রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল বলছেন আমি আরেকবার করব, আমি এবার ছাত্রদের নিয়ে করব, আমি এবার যুবদের নিয়ে করব। সরকারি টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় একটা বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোনোভাবে এইটা করা যায় না। ডক্টর বিশ্বাস, দেখুন, উনি যে ওয়েব কুপার শিক্ষা সংগঠনের সভায় সভাপতিত্ব করতে গেছিলেন, তার অনুমতি প্রায়রলি উপাচার্যের কাছ থেকে নেওয়া হয়েছিল। উপাচার্যের কাছ থেকে অনুমতি নেওয়ার পর উনি ওই সভায় সভাপতিত্ব করতে গেছিলেন, এবং অ্যাকশন বলেনি, এবং আমাদের মতে ওখানে কোনো রকম ভাবে কোনো মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত হয়নি। যদি হয়ে থাকে, যারা বলছেন, আমি আবার আপনার কাছে আসবো ডক্টর বিশ্বাস। আমি প্রথমেই বলি, রুমেলা ভিসি একটি বিশ্ববিদ্যালয়ে স্বশাসিত অটোনোমাসে ভিসি অল ইন অল, কিন্তু যখন তুমি এমসিসি অ্যালাউ হচ্ছে, লাগু হচ্ছে, তখন এই ধরনের দলীয় কনফারেন্স, যে কনফারেন্সে বাত্তুবাবু নিজে বলছেন আমি শুধু মিনিস্টার হিসেবে যাইনি, যারা দলীয় প্রার্থী অনেক মিনিস্টার গিয়েছে, প্রকাশ্যে সেখানকার অধ্যাপকরা, তৃণমূল চালিত ওয়েব কুপার অধ্যাপকরা বলছে ভোটের প্রচার, বাত্তুবাবু বলছেন ভোট প্রচার, এটা কোনোভাবে হতে পারে না। আমি কিন্তু ভোট প্রচার কথাটা বলি, গতকাল বলেছেন উনি
গতকাল ভালো করে দেখুন, উনি প্রেস কনফারেন্স করেছেন, গতকাল মিডিয়াতে বলেছেন সন্ধ্যাবেলা আমি ভোট প্রচার করতে গেছি। এবার আপনি যদি এতটাই কনফিডেন্ট থাকেন তাহলে যান না ইলেকশন কমিশনে। কেন আপনি কেন করছেন না একজন নাগরিক হিসেবে? একজন নাগরিক হিসেবে আপনি কেন করছেন না? তারপর নির্বাচন কমিশনের ফলাফলটা দেখুন, আপনার পারসেপশনে তো হবে না। আপনি বলুন। আরে মশাই, উনি বলছেন উপাচার্যের থেকে পারমিশন নিয়েছেন। কোন উপাচার্যের ধরে দুটো মাথা আছে? ব্রাত্য বসু মধ্যে ডিক্টেটর শিক্ষামন্ত্রী যে কোনো আইন মানে না, তার কথা সে ব্রাত্য বসু পারমিশন চেয়েছে, সে দেবে না? আরে দিতে সে বাধ্য হবে, সে যতই বেআইনি হোক সে ওই পারমিশন দিতে বাধ্য হবে। ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে গত 14 বছরে ব্রাত্য বসু এবং পার্থ চ্যাটার্জি যেখানে সর্বনাশ করে নিয়ে চলে গেছেন। আপনাকে আমি বলি, এই যে গৌরবঙ্গ দেখছেন না, ওইখানে অর্ধেক সময় ক্লাস হয় না জানেন? এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সকাল 12টা থেকে 1টার পর কোনো ক্লাস হয় না। ওখানে টিচাররা যদি বলে 4টের সময় ক্লাস নেবো, ওখানকার যে পলিটিক্যাল যে টিচাররা রিক্রুটমেন্ট যারা আছে তারা 4টের সময় ক্লাস দিতে দেয় না। এটা কমপ্লিটলি ওখানে যেটা চলছে সেটা একটা মানে কুশাসন বলতে বোঝায়, যা বোঝায় তাই। এবং সেখানে ব্রাত্য বসুকে না করবে কারণ ধরে দুটো মাথা আছে। সপ্তর্ষি আমার কথাটা খুব ক্লিয়ার যে কুপা যে অর্গানাইজেশন, এটা তো কলেজ প্রফেসর টিচারদের অর্গানাইজেশন, ইউনিভার্সিটি টিচারদের অর্গানাইজেশন। আচ্ছা, ব্রাত্যবাবু কি এখন ইউনিভার্সিটিতে পড়ান? না। তাহলে ব্রাত্যবাবু যদি ইউনিভার্সিটিতে না পড়ান, উনি শিক্ষামন্ত্রী, তাহলে ইউনিভার্সিটি টিচারদের কনফারেন্সে উনি কেন সভাপতিত্ব করবেন? এটা তো নৈতিক প্রশ্ন, এটা তো একটা নৈতিক প্রশ্ন। উনি যদি ইউনিভার্সিটির টিচার হতেন, তার সাথে শিক্ষামন্ত্রী হতেন, যেতে পারতেন। উনি কোনোদিনও ইউনিভার্সিটির টিচার ছিলেন না, কলেজের টিচার ছিলেন। আজকে কি উনি আছেন কলেজের টিচার? আজকে কি উনি ইউনিভার্সিটির টিচার আছেন? কি করতে গেছেন ওখানে? মাতব্বরি করতে গেছেন? ভারতবর্ষে এরকম হাজার হাজার সংগঠন আছে যে সংগঠনের সভাপতি সরাসরি সেই সংগঠনের লোক না হয়েও তার একটা সভাপতিত্ব সেখানে করা যায়, এবং উনি ওই সভাটায় সভাপতিত্ব করতে গেছিলেন। সেখানে কোনো রকম কোনো বেআইনি কাজ হয়নি। একটা ওয়েব কুপার সভায় সভাপতি কোনো রকম ভাবে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়। ওয়েব কুপার সদস্য হতে হবে, তার কোনো খুব সংক্ষেপে সুদীপ্ত বাবু, খুব সংক্ষেপে। না, আপনি ওয়েব কুপাতে ট্রেড ইউনিয়ন লিডারকে গিয়ে বসান। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এতটা সর্বনাশ হয়ে গেছে যে আপনি রাস্তায় ওই চুনকালি মেয়েকে নাটক করছে, তাকে এনে বসান ওয়েব কুপার মাথায়। মানে শিক্ষা ব্যবস্থা তো কিছু রাখেননি, আপনাকে করতে হবে না। আমরা জানি আপনারা কাদের দিয়ে কি করান। বিভিন্ন স্কুলে দেখা গেছে যে দপ্তরিকে দিয়ে স্কুল চালাচ্ছে। ডাক্তারি মেডিকেল সিস্টেমে বলছি, মেডিকেলে যারা নাকি ওই সাপোর্ট স্টাফ যারা আছে তাদের দিয়ে ইনজেকশন দেওয়া। আসলে এই সংঘাতের আবহ আজ নতুন নয়, এই সংঘাতের আবহ চলছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একদম শুরু যা দিয়েই করেছিলাম যে এই রাজ্যপাল সংঘাত সব থেকে বেশি এফেক্ট ফেলছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে, সব থেকে বেশি এফেক্ট ফেলছে পড়ুয়াদের জীবনে, উচ্চশিক্ষা। সেই ছবিগুলো তো আপনারা সকলেই জানেন।